কতদিন সময় লাগবে যদি এই ধরনের কোনো অঙ্ক বলে। এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ স্টুডেন্টই কিন্তু এই অঙ্কটি করতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2026, 2027 এবং 2028 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের এমসিকিউ যাতে করে 25-এর মধ্যে 25 পাও, এই জন্য আজকে আমরা সমাধান করব আমার হাতে থাকা 2025 সালের সিলেট বোর্ডের যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি সমাধান করব। তোমরা কিন্তু এই 2025 সালের সিলেট বোর্ডের যে প্রশ্নপত্রটি রয়েছে এটি কিন্তু আমার এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সের মধ্যেই কিন্তু এই প্রশ্নপত্রটির লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। 1 নম্বর প্রশ্ন বলা আছে, একটি তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয় তাহলে এটি কোন শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে আমরা একটি তারের ভিতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি তখন কিন্তু এই তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ এই প্রশ্নতে বলা আছে যে একটি তারের ভিতর দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হলো, যে আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তিটা কিন্তু আমাদের চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ খ নাম্বার যে অপশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা আছে, আমাদের খ নাম্বার অপশনে বলা আছে যে বিদ্যুৎ শক্তি কিন্তু আমাদের চৌম্বক শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ কোন তার বিদ্যুৎ প্রবাহ যদি চালনা করা হয় সেক্ষেত্রে বিদ্যুৎ শক্তি কিন্তু চুম্বক শক্তিতে রূপান্তরিত হবে। এটি হচ্ছে খ নাম্বার হচ্ছে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 2, নিচের কোন পদার্থের ভিতর দিয়ে এই ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে। এক্ষেত্রে কিছু পদার্থের নাম দেওয়া আছে, জার্মেনিয়াম দেওয়া আছে, প্লাস্টিক, কাঁচ এবং তামা। আমরা জানি যে প্লাস্টিক বিদ্যুৎ পরিবহন করে না এবং জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে কিন্তু কম। কিন্তু আরেকটি অপশন রয়েছে তামা। আমরা জানি যে তামা হচ্ছে একমাত্র ধাতু যাতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। তার মানে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, অর্থাৎ সেটি হচ্ছে তামা। তারপর প্রশ্ন 3, প্রশ্নে 3-এ বলা আছে একটি তেজস্ক্রিয়মৌলের অর্ধায়ু আছে 100 বছর। একটি তেজস্ক্রিয়মৌলের অর্ধায়ু যদি টি হয় এটা দেওয়া আছে 100 বছর। এখন বলছে এই 100 বছর এই অর্ধায়ু মৌলটির 1/8 অংশ অবশিষ্ট থাকবে, অর্থাৎ 1/8 অংশ কিন্তু অবশিষ্ট থাকবে, এটি ক্ষয় হবে না। এই অবশিষ্ট থাকতে কতদিন সময় লাগবে যদি এই ধরনের কোনো অঙ্ক বলে। এই অঙ্কটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ স্টুডেন্টই কিন্তু এই অঙ্কটি করতে পারে না। এটির জন্য শর্টকাট হচ্ছে আমরা খেয়াল রাখবো এই অংশটার দিকে খেয়াল রাখবো। অংশ আমরা এখানে লিখবো টি, যখন টি লিখবো তখন এখানে লিখবো আমরা হাফ, এবং এখানে লিখবো আমরা 2t, তখন এখানে লিখবো হাফের অর্ধেক অর্থাৎ 1/4। এটাকে যদি আমরা হাফকে 2 দ্বারা ভাগ করি 1/4 হয়। তারপর এখানে লিখবো আমরা 3t এবং এটাকে আবার অর্ধেক করবো তাহলে হবে 1/8। তারপর আবার আমরা এখানে লিখবো 4t এবং এটাকে আবার আমরা অর্ধেক করবো তাহলে হবে 1/16, এরকম কিছু হবে। তারপর অপশনের মধ্যে আমরা দেখবো যে 1/8 অংশ অবশিষ্ট, অর্থাৎ ডাকের মধ্যে আমাদের রয়েছে 1/8 অংশ অবশিষ্ট। তাহলে 1/8 কিন্তু আমাদের রয়েছে কিন্তু এই অংশটা। এই অংশটা যদি 1/8 থেকে থাকে তাহলে আমরা লিখবো যে সময় চেয়েছে যে কতদিন সময় লাগবে, তাহলে সময় টি সমান আমরা লিখবো 1/8 অংশের জন্য সময় কিন্তু আমরা পেয়েছি 3t, সময় পেয়েছি আমরা 3t। এক্ষেত্রে 3 এবং t এর মান কিন্তু আমরা হচ্ছে আমাদের 100 বছর, তাহলে 3 × 1 হলে 300 বছর। অর্থাৎ 3 নাম্বার যে প্রশ্নটি ছিল এই 1/8 অংশ অক্ষত থাকতে কতদিন সময় লাগবে, সেটি কিন্তু গ নাম্বার অপশনে রয়েছে আমাদের 300 বছর, অর্থাৎ 300 বছর কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন হচ্ছে 4। প্রশ্ন 4-এ বলা আছে সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয়। কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এই সাধারণ যে আয়না রয়েছে এই সাধারণ আয়নার মধ্যে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু অবাস্তব প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়। অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এবং অবাস্তব প্রতিবিম্ব কিন্তু সবসময় কি হয়? সোজা হয়। তাহলে অপশনে বলা আছে আমাদের এই উল্টো, সোজা, বড় এবং বাস্তব। সেক্ষেত্রে কিন্তু উল্টো হবে না এবং বাস্তব হবে না, এবং গ নাম্বার অপশন রয়েছে সোজা, অর্থাৎ এই সোজা প্রতিবিম্বটা কিন্তু হবে। আর সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিবিম্ব এবং বস্তু কিন্তু সমান হয়। এখানে বলা আছে বড়, অর্থাৎ বড় কিন্তু সঠিক নয়। তাহলে সঠিক হচ্ছে অবাস্তব বিম্ব হবে এবং সোজা হবে, অর্থাৎ গ নাম্বার যে অপশনটি ছিল যে সোজা, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব যে প্রশ্ন হচ্ছে 5। প্রশ্ন 5-এর মধ্যে বলা আছে থাইরয়েড এর চিকিৎসা, অর্থাৎ গলার যে থাইরয়েড আছে এক্ষেত্রে আমাদের গ্যাকের মতো যে একটি থাইরয়েড হয় অনেক সময়, এই থাইরয়েডের চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়? এটি মুখস্থের পড়া যে থাইরয়েডের চিকিৎসায় কিন্তু আমরা জানি যে আয়োডিন 131 যে আইসিটিপি রয়েছে সেটি কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ আয়োডিন 131 যে আইসিটিপি রয়েছে সেই আইসিটিপি কিন্তু আমাদের থাইরয়েড চিকিৎসায় ব্যবহৃত হয়, অর্থাৎ এটির উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। তারপর প্রশ্ন হচ্ছে 6। প্রশ্ন 6-এর মধ্যে বলা আছে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? তোমরা যারা এই ভিডিওটি দেখছো এই ভিডিওটির এই আমার হাতে থাকা যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড নিয়ে নিতে পারবে। তারপর 6 নম্বরে নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত? আমরা জানি যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের একটি শাখা বা একটি অন্তর্ভুক্ত যে বিষয় সেটি হচ্ছে
তাপ ও তাপগতিবিদ্যা অর্থাৎ হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স নামে যে একটি আমাদের বিশাল আলোচনা অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে তাপ ও তাপগতিবিদ্যা। তাহলে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ হচ্ছে আমাদের তাপ ও তাপগতিবিদ্যা, হিট ও থার্মোডাইনামিক্স, তাপ ও তাপগতিবিদ্যা, তাপ গতিবিদ্যা। তারপর প্রশ্ন হচ্ছে 7, প্রশ্ন 7-এ বলা আছে 10 পিকোমিটার সমান কত মিটার? 10 পিকোমিটার সমান কত মিটার? আমরা জানি যে 1 পিকোমিটার সমান জানি 10⁻12 মিটার। এটা আমাদের মুখস্থ যে 1 পিকোমিটার সমান এত। তাহলে 10 পিকোমিটার সমান কত? যে 10 পিকোমিটার সমান আমরা কিন্তু খুব সহজে লিখতে পারবো 10 ইনটু 10⁻12। এটাকে যদি আমরা আর একটু সরল করে লিখি তাহলে এটা 12, 11 আগালে মাইনাস হয়ে যাবে, তাহলে -11 মিটার। অর্থাৎ এই 10 পিকোমিটার মানে কিন্তু হচ্ছে 10⁻11 মিটার। অর্থাৎ এটি কিন্তু আমাদের অপশনে রয়েছে, এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে ঘ, এই ঘ নাম্বারের অপশনে কিন্তু আমাদের এটা রয়েছে যে 10 পিকোমিটার সমান এত মিটার। তারপর আমরা দেখবো যে প্রশ্ন নাম্বার 8। প্রশ্ন 8-এ বলা আছে নিচের কোনটির একক ভিন্ন? অর্থাৎ এখানে 4টি রাশি দেওয়া আছে, কোনটির একক ভিন্ন হবে? 1 নাম্বার দেওয়া আছে প্লবতা। আমরা জানি যে প্লবতা এর একক হচ্ছে নিউটন, তাই প্লবতার একক কিন্তু হচ্ছে নিউটন। 1 নম্বরে দেওয়া আছে প্লবতা। আর 2 নাম্বার দিছে পীড়ন, অর্থাৎ পীড়নের একক কিন্তু আমরা জানি নিউটন মিটার ইনভার্স 2, এটা কিন্তু আমরা জানি পীড়নের একক। তারপর হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কিন্তু নিউটন মিটার ইনভার্স 2, অর্থাৎ সেম একক। এরপর আরেকটি দেওয়া আছে বাল্ক মডুলাস, সেটাও কিন্তু আমাদের নিউটন মিটার ইনভার্স 2, অর্থাৎ বলছে কোনটি ভিন্ন। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এই এককটি ভিন্ন, এটি হচ্ছে প্লবতার একক। তাহলে উত্তর কিন্তু হচ্ছে আমাদের এই ক নাম্বার। ক নাম্বার অপশনে ছিল আমাদের প্লবতা, এই প্লবতার একক কিন্তু হচ্ছে নিউটন। কোনটি ভিন্ন? তাহলে উত্তর হচ্ছে প্লবতা। প্রশ্ন নাম্বার 9 বলা আছে যে একটি শিশু দোলনায় দোল খাচ্ছে। এখন এই দোল খাওয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম। যদি সে এই সাম্যাবস্থা হচ্ছে এটা এবং এ বি সি, এটা কিন্তু সাম্যাবস্থা, এই সাম্যাবস্থায় বেগ কিন্তু সবচেয়ে বেশি হবে, অর্থাৎ বি ম্যাক্স হবে, ম্যাক্সিমাম হবে। এই সাম্যাবস্থায় বেগটি কিন্তু সবচেয়ে বেশি হবে, কারণ সে উপর থেকে যখন নিচ দিকে আসতে থাকবে তখন কিন্তু তার বেগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সাম্যাবস্থায় বেগ সর্বনিম্ন হবে, এই কথাটি 1 নাম্বার অপশনে বলা আছে। তাহলে এই সাম্যাবস্থায় কিন্তু বেগ সর্বোচ্চ হবে, কিন্তু বলা আছে সর্বনিম্ন হবে। তাহলে 1 নম্বর অপশন কিন্তু সঠিক হবে না, তাহলে 1 নম্বর অপশন কিন্তু আমাদের বাতিল। তারপর 2 নম্বর অপশনে বলা আছে সাম্যাবস্থা হতে যে কোনো দিকেই বিভব শক্তি বৃদ্ধি পায়। 2 নম্বর অপশনটি কিন্তু সঠিক, যে সাম্যাবস্থা থেকে হয় এইদিকে না হয় এইদিকে, যেদিকে যাক না কেন সে কিন্তু উচ্চতায় উঠবে, উচ্চতায় ওঠার জন্য কিন্তু তার বিভব শক্তি কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 নম্বর অপশনটি কিন্তু সঠিক। তাহলে আমরা এখান থেকে 1 যেহেতু সঠিক না, 2 নম্বর অপশন হচ্ছে সঠিক। তারপর 3 নম্বর অপশনে বলা আছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম। এটাও কিন্তু সঠিক, কারণ যখন সে সর্বোচ্চ উচ্চতা উঠবে তখন কিন্তু তার সে বেগ শূন্য হয়ে যাবে এবং গতিশক্তি কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা গতিশক্তি সবচেয়ে কম অথবা কি শূন্য হবে। তাহলে 2 এবং 3 নাম্বার কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 9 নম্বর প্রশ্নের 2 এবং 3 নাম্বার যে অপশনটিতে রয়েছে সেটি হচ্ছে খ। এই খই হচ্ছে এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10-এ বলা আছে নিচের কোন বল আকর্ষণ বিকর্ষণ দুটোই করতে পারে? আকর্ষণও করবে আবার বিকর্ষণও করবে, দুটোই করতে পারে। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল শুধুমাত্র আকর্ষণ করতে পারে, সেটি কিন্তু বিকর্ষণ করে না। আবার দুর্বল নিউক্লিয় বল, এটি কিন্তু বিটা ক্ষয়ের জন্য হয়, এটি কিন্তু বিকর্ষণ বল। আবার বিদ্যুৎ চুম্বকীয় বল, এই বিদ্যুৎ চুম্বকীয় বল এবং হচ্ছে মহাকর্ষ বল, মহাকর্ষ বল কিন্তু আকর্ষণধর্মী বল। তাহলে বিদ্যুৎ চুম্বকীয় বল যেটা আছে এটি কিন্তু সঠিক উত্তর, কারণ বিদ্যুৎ চুম্বকীয় বলের ক্ষেত্রে দুইটা চার্জ, একটা যদি চার্জ Q1 হয় আর একটা যদি চার্জ প্লাস Q2 হয়, তাহলে কিন্তু এরা একে অপরকে বিকর্ষণ করবে, এক্ষেত্রে বিকর্ষণ হবে। আর একটা যদি প্লাস হয় এবং অন্য আরেকটা যদি মাইনাস হয় তখন কিন্তু একে অপরকে আকর্ষণ করবে। অর্থাৎ এই বিদ্যুৎ চুম্বকীয় বলের ক্ষেত্রেই আকর্ষণ বিকর্ষণ দুটি করতে পারে। তাহলে বিদ্যুৎ চুম্বকীয় বল যে অপশন দেওয়া আছে গ নাম্বার, এই গ নাম্বার বলা আছে বিদ্যুৎ চুম্বকীয় বল, এটি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বিদ্যুৎ চুম্বকীয় বল এর ক্ষেত্রে কিন্তু আকর্ষণ বিকর্ষণ দুটি হবে। তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 11। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই 11 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলো। একটি বস্তুকে যে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হলে এটি কত সময় শূন্যে ভাসবে? তাহলে আমরা জানি যে শূন্যে ভাসার ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে t সমান 2u/g, অর্থাৎ উঠার সময় হচ্ছে u/g এবং নামার ক্ষেত্রে হচ্ছে u/g, অর্থাৎ উঠার সময় শূন্য ভাসবে, নামার সময় কিন্তু শূন্য ভাসবে।
এক্ষেত্রে মোট সূত্র হচ্ছে টি সমান 2u/g। এক্ষেত্রে আমরা যদি দেখি যে ইউ এর মান ছিল 49 এবং জি এর মান 9.8, এটাকে যদি আমরা গুণ ভাগ করি তাহলে পাবো আমরা 10 সেকেন্ড। অর্থাৎ একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে যদি নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটি 10 সেকেন্ড সময় পর্যন্ত শূন্যে ভাসবে, অর্থাৎ উপর দিকে উঠবে এবং নিচের দিকে নামবে। তাহলে আমাদের ক নাম্বার যেটা অপশন ছিল 11 নম্বর প্রশ্নের, এই 10 সেকেন্ড, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 12। এই 12 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে একটি স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি, একটা স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি, স্প্রিং এর মধ্যে যে প্রকার শক্তি জমা হয় তাকে কিন্তু আমরা বলি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি অথবা স্থিতি শক্তি কিন্তু আমরা বলে থাকি। তাহলে একটি স্প্রিংকে সংকোচন করলে কোন শক্তি জমা থাকে, সেটি কিন্তু হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি। তাহলে এক্ষেত্রে আমাদের বলা আছে ঘ নাম্বার যে অপশন, এই ঘ নাম্বার অপশনে কিন্তু আমাদের এই বিভব শক্তি এর কথা বলা আছে। সুতরাং স্প্রিং এর ভিতরে বিভব শক্তি থাকে, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 13 নং প্রশ্নের মধ্যে বলা আছে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা। স্প্রিং ধ্রুবক এর মাত্রা। এখন আমরা জানি যে স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে এফ সমান কে এক্স, এরকম ভাবে আমরা জানি। এক্ষেত্রে স্প্রিং ধ্রুবক হচ্ছে কিন্তু কে, তাহলে কে এর মাত্রা যদি আমরা হিসাব করি তাহলে এফ বাই এক্স হবে। এক্ষেত্রে বলের মাত্রা হচ্ছে এম এল টি/2 এবং এই এক্স হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল। এই এল এল যদি চলে যায় তাহলে আমাদের রইল এম এল এম টি/2। এম টি/2 এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অপশন ছিল, এই ঘ নাম্বার অপশনে কিন্তু এটি কিন্তু দেয়া আছে। তাহলে স্প্রিং ধ্রুবকের মাত্রা কিন্তু এম টি/2, এটি হচ্ছে স্প্রিং ধ্রুবকের মাত্রা। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং এই আমার হাতে থাকা যে প্রশ্নপত্রটি রয়েছে এই সিলেট বোর্ড 2025, এই প্রশ্নপত্রটি ভিডিও এর ডেসক্রিপশন লিংকে কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ধন্যবাদ। তারপর আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। এই 14 নম্বর প্রশ্নতে বলা আছে যে প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক। প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে এটা যদি ছোট সিলিন্ডার হয়, এটি হচ্ছে আমাদের বড় সিলিন্ডার। এক্ষেত্রে যদি আমাদের বল হয় F1, এক্ষেত্রে আমাদের ঊর্ধ্বমুখী বল হবে F2। অর্থাৎ এখানে F1 বল দিলে, এখানে যদি আমাদের তরল পদার্থ রয়েছে, এখানে যদি আমরা F1 বল দিই তাহলে এক্ষেত্রে আমরা পাবো কি F2 পাবো বল। এক্ষেত্রে এই বল দেওয়ার কারণে এই ছোট সিলিন্ডারের সরণ যদি এখানে এসে পড়ে, ছোট সিলিন্ডার যদি এখানে এসে পড়ে, এর দৈর্ঘ্য যদি আমাদের L1 হয়ে থাকে তাহলে বড় সিলিন্ডারটি কিন্তু কিছুটা উপরে উঠবে এবং এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের L2, অর্থাৎ সরণ কিন্তু হচ্ছে L2। এই ক্ষেত্রে মোট কাজ কিন্তু সমান হবে, W1 সমান W2 হবে। তাহলে F1 L1 সমান হচ্ছে F2 L2। এটা কিন্তু আমাদের হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি কৃত কাজের মান কিন্তু শূন্য। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কৃত কাজের মান কিন্তু হচ্ছে সমান। অর্থাৎ এই কৃত কাজের মান সমানের কথা বলা আছে ঘ নাম্বার অপশনে। এই ঘ নাম্বার অপশনে কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঘ নাম্বার অপশনে এই প্রশ্নের সঠিক উত্তর। 15 নং প্রশ্নতে বলা আছে একটি বস্তুকে উপর থেকে যদি নিচে ফেলা হয়, এই একটি বস্তু, এই বস্তুটিকে যদি আমরা উপর থেকে যদি নিচের দিকে যদি ফেলা হয়, সেক্ষেত্রে 1 নাম্বার স্থিতিশক্তি 0 হয়। উপর থেকে যদি নিচে ফেলাই তাহলে সেক্ষেত্রে উচ্চতার মান 0 হবে, নিচে পড়ে গেলে উচ্চতার মান যখন 0 হবে তখন কিন্তু স্থিতিশক্তি এর মান কিন্তু 0 হবে। অর্থাৎ 1 নাম্বার অপশন যেটা ছিল এটা কিন্তু সঠিক, যে উপর থেকে নিচে পড়লে স্থিতিশক্তির মান 0 হবে, অর্থাৎ 1 নাম্বার অপশনটি কিন্তু সঠিক। তারপর গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। বস্তুটি যখন উপর থেকে পড়বে তখন তার একটা কিন্তু গতিশক্তি থাকবে, এই গতিশক্তিটা যখন নিচে পড়বে তখন কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ 2 নাম্বার অপশন কিন্তু সঠিক। তারপর আমরা দেখব যে 3 নাম্বার যে অপশনটি বলছে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, এটি কিন্তু সঠিক নয়, কারণ গতিশক্তি কিন্তু বিভব শক্তিতে রূপান্তরিত হয়নি। অর্থাৎ বিভব শক্তি কিন্তু ধীরে ধীরে আমাদের হ্রাস পাচ্ছে, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়নি। এই জন্য এটি হচ্ছে সঠিক নয়। তাহলে 1 এবং 2, অর্থাৎ এই 15 নম্বর যে প্রশ্ন সেটি ক নাম্বার যে অপশন ছিল, এই ক নাম্বার অপশনের মধ্যে 1 এবং 2 ছিল, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নাম্বার 16। প্রশ্ন নাম্বার 16তে বলা আছে সুপ্ত তাপ কোনটির পরিবর্তন ঘটায়। অর্থাৎ সুপ্ত তাপ যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কিন্তু সুপ্ত তাপ বলি। আমরা জানি যে একটা বরফের ক্ষেত্রে বরফ যখন গলে, বরফের গলার সময় বরফের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বরফটা গলা শুরু করে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ে নাই, কিন্তু বরফ থেকে কি হয়েছে, কঠিন থেকে তরল হয়ে গেছে। তাপমাত্রা সেম রয়েছে, তাপমাত্রা সেম, কিন্তু কঠিন থেকে যদি তরল হয়ে যায় তাহলে যে তাপ
কোনো বস্তুর তাপমাত্রা পরিবর্তন ঘটায় না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায় ফেলে, সে তাপকে বলা হয় সুপ্ত তাপ। তাহলে অবস্থার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে বলা আছে ক নাম্বার যেটা অপশন ছিল যে ক, যে অবস্থার পরিবর্তন। অর্থাৎ এই 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হচ্ছে ক, অবস্থার পরিবর্তন। এই ক কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং কম্পাঙ্ক দেওয়া আছে 100 হার্জ। 100 হার্জ, এটি ছিল আমাদের 17 নম্বর প্রশ্ন, এরকমটা দেওয়া আছে। এখন 17 নম্বর প্রশ্নতে বলছে তরঙ্গটির বেগ কত। তরঙ্গটির এই বেগ কত? আমরা জানি যে তরঙ্গটির বেগ যদি বের করতে যাই তাহলে আমরা জানি যে বেগ v সমান f ল্যামডা। এক্ষেত্রে f এর মান কিন্তু দেয়া আছে 100, আর ল্যামডা মান কিন্তু দেয়া নেই। আমরা ল্যামডা মানটা এখান থেকে বের করে নিতে পারবো। আমরা যদি চিন্তা করি যে ল্যামডার মান কিন্তু a থেকে b পর্যন্ত কিন্তু এটি কিন্তু একটা ল্যামডা, অর্থাৎ এই পর্যন্ত কিন্তু হচ্ছে একটা ল্যামডা। তাহলে যেহেতু এক্ষেত্রে 15 দেওয়া আছে, এটা যদি 5 হয়, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, তাহলে 3 5 হচ্ছে 15, তাহলে এটা 5 হলে এটা হচ্ছে 5, তাহলে 5 5 10। তাহলে ল্যামডার মান কিন্তু আমরা পেয়েছি যে ল্যামডা সমান আমরা কিন্তু পেলাম 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে মিটার করলে 10 ভাগ 100 মিটার। 10 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম 10 ভাগ 100 মিটার। এক্ষেত্রে ল্যামডা মান যদি 10 ভাগ 100 যদি বসাই, 100 100 যদি চলে যায়, তাহলে আমরা পেলাম 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড আমাদের যে অপশনটাতে ছিল সেটি হচ্ছে ঘ নাম্বার অপশন। এই 17 এর ঘতেই কিন্তু আমাদের 10 মিটার পার সেকেন্ড আছে, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 18তে বলা আছে, প্রশ্ন নম্বর 18তে বলা আছে কণাগুলোর দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অর্থাৎ কণাগুলো যে এই কণাগুলোর দিকের সাথে তরঙ্গ সঞ্চালিত, তরঙ্গ যাচ্ছে কিন্তু এই দিকে যাচ্ছে আমাদের তরঙ্গ, আর কণাগুলো কিন্তু সঞ্চালিত হচ্ছে উপর থেকে নিচের দিকে। তাহলে কণাগুলো উপর থেকে নিচের দিকে, তরঙ্গ যাচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই 1 নাম্বার যে অপশন ছিল আমাদের, 1 নাম্বার অপশনটি কিন্তু সঠিক। অর্থাৎ কণাগুলোর কম্পনের দিক তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে 90 ডিগ্রি বা লম্বভাবে যাচ্ছে, এটি সঠিক। তারপর 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 5 সেকেন্ড সময় প্রয়োজন। 500টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে কয় সেকেন্ড প্রয়োজন? আমরা জানি যে একটি পূর্ণ স্পন্দন দিতে যদি আমাদের টি সময় যদি লাগে, কারণ আমরা জানি যে একটি পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল। একটি পূর্ণ স্পন্দন দিতে টি সময় লাগলে তাহলে আমরা বলতে পারি যে 500টি পূর্ণ স্পন্দন দিতে লাগবে 500টি, অর্থাৎ 500টি এরকম লাগবে। আবার আমরা এটাকে বলতে পারি 500, এই টি সমান আমরা লিখতে পারি 1/f। আবার এই 1/f এর জায়গায় আমরা লিখতে পারি 1/100, কারণ এক্ষেত্রে আমাদের f এর মান কিন্তু দেওয়া ছিল 100। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 5 সেকেন্ড। অর্থাৎ এই 5 সেকেন্ড কিন্তু হচ্ছে এই দ্বিতীয় নম্বর অপশন ছিল যে 500টি কম্পন দিতে তার সময় লাগে 5 সেকেন্ড। তাহলে এটিও সঠিক। 3 নাম্বার হচ্ছে মাধ্যমের কণাগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে। মাধ্যমের যে কণাগুলো রয়েছে এটি সংকোচন প্রসারণের মাধ্যমে শক্তি স্থানান্তর করে, এটি কিন্তু সঠিক না, কারণ এটি সংকোচন প্রসারণ নয়, কারণ এটি হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য হলে সেটি সত্য হইতো। এটি অনুপ্রস্থ তরঙ্গ, সংকোচন প্রসারণ হয় না, এটি হয় তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ খাস। অর্থাৎ 1 এবং 2 এই দুটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি আমাদের ছিল ক নাম্বার যে অপশনটি ছিল, এই ক এর ভিতরে কিন্তু এটা ছিল 1 এবং 2, তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 19। প্রশ্ন 19-এ আমাদের বলা আছে একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 10। একটি অবতল দর্পণের এই ফোকাস দূরত্ব দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। এটা হচ্ছে ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এটি যদি বক্রতা কেন্দ্র হয় তাহলে এই পর্যন্ত হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, তাহলে এটি কিন্তু হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে একটি বস্তু 20 সেন্টিমিটার দূরত্বে রাখলে তার প্রতিবিম্ব এর বিবর্ধন কত হবে? এই বস্তুটিকে যদি 20 এ দূরে রাখি, একটি বস্তুকে যদি আমরা 20 সেন্টিমিটার মনে করলাম, এই যে একটি বস্তু যদি কি আমরা 20 সেন্টিমিটার দূরে রাখি, অর্থাৎ বস্তুকে যদি আমরা 20 সেন্টিমিটার দূরে রাখা মানে বক্রতার কেন্দ্রে যদি রাখি, তাহলে প্রতিবিম্ব এর বিবর্ধন কত হবে? তাহলে একটা আলোক রশ্মি এদিক যাবে এবং অন্য একটা রশ্মি এদিক যাওয়ার পরে এদিক বরাবর আসবে। এক্ষেত্রে বিবর্ধনের মান কিন্তু হচ্ছে 1, কারণ বস্তু এবং প্রতিবিম্বের আমরা জানি যে বিবর্ধন m সমান মাইনাস b/u। এক্ষেত্রে মডুলাস করে দিলে তাহলে আমরা লিখতে পারবো মাইনাস b। এটা যদি ইউ হয়ে থাকে এটা হচ্ছে b। আমরা দেখতে পাচ্ছি যে b এবং ইউ এই দুটি কিন্তু সমান, তাহলে b এবং ইউ যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি, কারণ এক্ষেত্রে হচ্ছে b সমান ইউ। বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব যদি সমান হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি -1, তাহলে মডুলাস করলে হচ্ছে 1। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কোন বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রে রাখি তাহলে বিবর্ধনের মান কিন্তু 1 হয়, অর্থাৎ এই m এর মান কিন্তু 1 হবে। এটি ছিল আমাদের ঘ নাম্বার যে অপশন, এই ক্ষেত্রে ঘ নাম্বার অপশনের ক্ষেত্রে m সমান 1 ছিল। এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 20। প্রশ্ন 20-এ বলা আছে যে চোখের ভিতরে
আলোর নিয়ন্ত্রণ, এই চোখের ভিতরে যে আলোর যে নিয়ন্ত্রণ আছে এটা কে করে? চোখের রেটিনা করে, নাকি চোখের আইরিসে করে, নাকি চোখের ডায়াফ্রামে করে, নাকি লেন্সে করে? আমাদের মনে রাখতে হবে চোখের ভিতরে যে আলো পাতের নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে আইরিস। এক একটি লোকের জন্য এক এক রকম আইরিসের কালার থাকে, কারো বাদামি, কারো ওই সবুজ, কারো বা নীল, এইভাবে আইরিসের কালার থাকে। তাহলে চোখের ভিতরে যে আমাদের আলো এর পরিমাণ নির্ধারণ করে সেটি হচ্ছে আইরিশ। আইরিশ কিন্তু চোখের ভিতরে আলোর পরিমাণ নির্দেশ করে। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 21। প্রশ্ন 21-এ বলা আছে একটি ক্যাপাসিটর দেয়া আছে, এই ক্যাপাসিটর এর এই মধ্যে এই চার্জ দেয়া আছে, বলছে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে একটি ক্যাপাসিটর দেওয়া আছে, ক্যাপাসিটর এই ক্যাপাসিটেন্স দেওয়া আছে 25 মাইক্রোফ্যারাড। এই 25 কে আমরা মাইক্রোকে 10⁶ দ্বারা ফ্যারাড করে নিব। এটি হচ্ছে ক্যাপাসিটেন্স এবং চার্জ এর মান দেওয়া আছে কিউ। কিউ সমান চার্জ দেওয়া আছে 3.4 গুণন 10⁻⁴ এই দেওয়া আছে আমাদের -4 কুলম্ব, এটি চার্জ দেওয়া আছে। এখন 1 নাম্বার যে প্রশ্ন, 1 নাম্বারে বলা আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, কারণ ক্যাপাসিটরের ভিতরে যদি আমরা চার্জ দেই তাহলে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে 1 নাম্বার কিন্তু সঠিক, এটি কিন্তু সঠিক। তারপর 2 নাম্বার বলছে এর বিভব 14 ভোল্ট হবে। এর বিভব যদি আমরা বের করি, আমরা জানি তার গতি C সমান Q বাই V, তাহলে আমরা লিখতে পারি বিভব B সমান Q বাই C। এই Q এর মান আছে 3.4 গুণন 10⁻⁴ কুলম্ব, আর ধারকত্বের মান আছে 25 গুণন 10⁻⁻⁶ ফ্যারাড। এটাকে যদি আমরা গুণ বাদ দেই তাহলে কিন্তু এর মান আমরা পাবো 14 ভোল্ট, অর্থাৎ 2 নম্বর অপশনই কিন্তু হচ্ছে সঠিক। তারপর এই যে অপশনটি রয়েছে সেখানে 2.45 মিলি জুল শক্তি সঞ্চিত হবে, অর্থাৎ সঞ্চিত শক্তি এর পরিমাণ চেয়েছে। আমরা যদি সঞ্চিত শক্তি এর পরিমাণ দুটি দেখি, আমরা জানি হাফ সিবি স্কোয়ার। এক্ষেত্রে সঞ্চিত শক্তি হাফ সিবি স্কোয়ার, সি এর মান দেওয়া ছিল 25 গুণন 10⁻⁻⁶, আর ভোল্ট আমরা পেয়েছি 14 ভোল্ট। একে যদি স্কোয়ার করি তাহলে এর মান পাবো আমরা 2.45 গুণন 10⁻³ জুল, অর্থাৎ শক্তি কিন্তু আমরা পাবো এটা। এখন একে যদি আমরা মিলি জুল বানাই তাহলে আমরা লিখতে পারবো এই 10⁻³ এর পরিবর্তে আমরা মিলি লিখতে পারি, অর্থাৎ মিলি জুল, অর্থাৎ 2.45 মিলি জুল। এটি কিন্তু সঠিক। তার মানে 1 2 3 এই তিনটি কিন্তু হচ্ছে এই 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার যে অপশনটি ছিল ঘোড়ার গ, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 22, প্রশ্ন নম্বর 22-এ বলা আছে চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে? আমরা জানি যে এ একটা গোলক যদি হয়ে থাকে, বি একটা যদি গোলক হয়, এই গোলকের বিভব যদি বিএ হয়, এই গোলকের বিভব যদি বিবি হয়, অবশ্যই বিএ বড় হইতে হবে। বিএ গ্রেটার দেন বিবি যদি হয় তাহলে আমাদের চার্জের স্থানান্তর ঘটবে। সেক্ষেত্রে উচ্চ বিভব থেকে এই নিম্ন বিভবের দিকে আমরা জানি যে ধনাত্মক চার্জ সঞ্চালিত হয়। যদিও ধনাত্মক চার্জ সঞ্চালিত হতে পারে না, কিন্তু কল্পনা করি যে আমরা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ স্থানান্তরিত হয়, তাহলে এই বিভব পার্থক্যের জন্য কিন্তু চার্জের স্থানান্তর ঘটে। তাহলে অপশনে রয়েছে ক নাম্বার যে অপশন, এখানে কিন্তু বলা আছে কিসের জন্য চার্জের স্থানান্তর ঘটে, সেটি কিন্তু হচ্ছে বিভব পার্থক্যের জন্য। বিভব পার্থক্য থাকলেই চার্জের স্থানান্তর ঘটবে। তারপর আমরা দেখবো প্রশ্ন নাম্বার 23। এরকম একটি সার্কিট দেওয়া আছে, এই সার্কিট থেকে একটা পুশ দেওয়া আছে, এটা দেওয়া আছে 4 ওহম, এটা দেওয়া আছে 4 ওহম, এবং পুশের ভিতরে দেওয়া আছে 6 ভোল্ট। এক্ষেত্রে একটা আমাদের ফিউজ দেওয়া আছে, ফিউজের মান দিয়ে দিচ্ছে তারা 2 এম্পিয়ার। এখন এই অঙ্কের ক্ষেত্রে এই 23 নম্বর প্রশ্ন বলা আছে বর্তনীর বিদ্যুৎ প্রবাহের মান কত? বর্তনীর বিদ্যুৎ প্রবাহের মান কত, অর্থাৎ বর্তনীর যে প্রবাহটা আছে আই, এর মান চেয়েছে। আমরা যদি আই বের করতে চাই তাহলে আমরা জানি যে আই সমান ভি বাই আর। এক্ষেত্রে দুটি রোধ সিরিজে রয়েছে, তাহলে হচ্ছে আর এস। এক্ষেত্রে আমরা লিখতে পারি এই ভি এর মান, এই ভি হচ্ছে 6 ভোল্ট, 6 ভোল্ট, এবং এই তুল্য রোধ হচ্ছে 4 যোগ 4, অর্থাৎ সিরিজে রয়েছে, এই জন্য তুল্য রোধ হচ্ছে আমরা 8। তাহলে এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে লিখতে পারি 3, এখানে লিখতে পারি 4, এর মান পাবো 0.75 এম্পিয়ার, অর্থাৎ এই কারেন্ট পাবো 0.75 এম্পিয়ার। এটি কিন্তু আমাদের ঘ নাম্বার যে অপশন, এই ঘ নাম্বার অপশনে রয়েছে 0.75 এম্পিয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই সার্কিটের কারেন্ট আমরা পেয়েছি 0.75 এম্পিয়ার। তারপর 24 নাম্বার যে প্রশ্ন, এই 24-এর মধ্যে বলা আছে বর্তনীর রোধগুলো সমান্তরালে সংযুক্ত করলে, এই বর্তনীর যে রোধগুলো আছে এইগুলোকে যদি আমরা সমান্তরালে সংযোগ করি তাহলে কি ঘটনাটা ঘটবে?
এই দুইটা রোধকে যদি আমরা সমান্তরালে সংযোগ করি তাহলে আমাদের মনে রাখতে হবে দুটি রোধকে যদি সমান্তরালে সংযোগ করি এবং রোধ দুটির মান যদি সমান হয়, অর্থাৎ এটাও 4 এটাও 4, তাহলে তাদের তুল্য রোধ হবে অর্ধেক, অর্থাৎ তুল্য রোধ হয়ে যাবে আমাদের 2। কারণ এই যে 4 ভাগ হচ্ছে 2, অর্থাৎ তুল্য রোধ হবে 2। দুটি রোধের মান যদি সমান হয়, অর্থাৎ এটাও 4 এটা 4, তাহলে তুল্য রোধ হবে অর্ধেক মানে 2। যদি এটা 8 এবং এটাও 8 হইতো তাহলে তুল্য রোধ হইতো আমাদের 4। যদি এটা 16 এবং এটা 16 হইতো তুল্য রোধ হইতো আমাদের 8। অর্থাৎ দুইটি রোধ যদি সমান হয় তাহলে তার তুল্য রোধ কিন্তু হয়ে যায় তার অর্ধেক। এখন প্রশ্ন বলছে দুটিকে যদি সমান্তরাল করা হয়, দুটিকে সমান্তরাল করা হলে তুল্য রোধ শ্রেণী তুল্য রোধের 1/4 গুণ হবে কিনা। অর্থাৎ শ্রেণীতে যে তুল্য রোধ ছিল সেটি ছিল আমাদের 4 4 8 ছিল 8 ওহম, আর সমান্তরালে যে তুল্য রোধ আমরা পেলাম সেটা কিন্তু 2 ওহম। এখন বলছে যে 1/4 এই অংশ হবে তুল্য রোধ, শ্রেণী তুল্য রোধের 1/4 অংশ হবে। তাহলে সমান্তরালের যে তুল্য রোধটা হবে, এই সমান্তরালের তুল্য রোধটা হবে শ্রেণী এক তুল্য রোধের এই 1/4 অংশ, এটা হবে কিনা। এখন আমরা দেখি 1/4 আর RS এর মান পেয়েছিলাম আমরা 8, এই দুটি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2। তাহলে ইপির মান কিন্তু আমরা পেলাম 2 ওহম। সুতরাং এই সমান্তরাল সংযোগের যে তুল্য রোধ সেটি কিন্তু শ্রেণী সংযোগ তুল্য রোধের 1/4 অংশ হবে কিনা। তো অবশ্যই সমান্তরাল সংযোগের তুল্য রোধ শ্রেণী সংযোগের 1/4 অংশ করলে আসে 2 ওহম, আর সমান্তরালে কিন্তু 2 ওহমই এসেছে। সুতরাং এটি কিন্তু সঠিক। তাহলে হচ্ছে আমাদের এই 1 নম্বর যে অপশনটি ছিল, 1 নম্বর অপশনটি কিন্তু সঠিক। তারপর ফিউজটি অক্ষত থাকবে কিনা। এই ফিউজে 2 এম্পিয়ার কারেন্ট নিতে পারে, এখন এটি অক্ষত থাকবে কিনা। এখন আমরা যদি দেখি যে ফিউজের ভিতর দিয়ে মনে করলাম যে কারেন্ট যায় I সমান V/R, এক্ষেত্রে V এর মান ছিল আমাদের 6 ভোল্ট, আর আর তুল্য রোধ কিন্তু আমরা পেয়েছি 2, অর্থাৎ এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কিন্তু তুল্য রোধ আমরা পেয়েছি এই 2 পেয়েছি। এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ যদি আমরা 2 পাই তাহলে আমরা লিখতে পারি 6/2, এই যে কাটাকাটি করে লিখতে পারি আমরা 3 এম্পিয়ার। তাহলে এই কারেন্টের মান যেহেতু আমরা 3 এম্পিয়ার পেয়েছি, আর ফিউজের মানটি দেওয়া আছে আমাদের 2 এম্পিয়ার, এই ফিউজের তুলনায় কারেন্টের মান বেশি হওয়ার কারণে ফিউজটি কিন্তু অক্ষত থাকবে না, ফিউজটি নষ্ট হয়ে যাবে। তার মানে ফিউজটি অক্ষত থাকবে এটা বলা আছে 2 নম্বর অপশনে, ফিউজটি অক্ষত থাকবে না, ফিউজটি নষ্ট হয়ে যাবে। তাহলে 2 নম্বর অপশন কিন্তু সঠিক নয়। তারপর আমরা দেখবো যে 2 যেহেতু সঠিক নয়, তারপর 3 নম্বর প্রশ্নতে বলা আছে যে বর্তনীর ক্ষমতা 13.5 ওয়াট বৃদ্ধি পাবে। আসলে এই এমন একটি এমসিকিউ দিয়েছে, এটি সমনিষ্ঠ করার জন্য দিয়েছে, কারণ অনেক বড় একটি এমসিকিউ দিয়েছে। আমরা সেটি দেখি যে বর্তনীর ক্ষমতা 13.5 ওয়াট বৃদ্ধি পাবে, এই কথাটা বলা আছে যে ক্ষমতা 13.5 ওয়াট বৃদ্ধি পাবে। আমরা যদি দেখি যে বর্তনীর প্রথম ক্ষেত্রে যে ক্ষমতাটা ছিল সেটি তাহলে আমরা P1 সমান আমরা লিখতে পারি I2R RS। প্রথম ক্ষেত্রে I এর মান ছিল 0.75 স্কয়ার, আর RS এর মান ছিল আমাদের 8, এরকম ছিল। কারণ 4 আর 4 এই যে 8 হয়েছে, এটাকে যদি গুণ দেই তাহলে মান পাবো আমরা 4.5 ওয়াট। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার বর্তনী ক্ষমতা ছিল 4.5 ওয়াট। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা ক্ষমতা বের করি, যখন এটাকে সমান্তরাল সংযোগে দিলাম তখন তুল্য রোধ কিন্তু হয়েছিল আমাদের RP সমান কিন্তু 2 হয়েছিল। সমান্তরাল সংযোগ করলে 4 4 কে সমান্তরাল করলে তখন কিন্তু 2 হয়, তখন কিন্তু আমাদের I2 হচ্ছে RP। I এর মান সমান্তরাল সংযোগ করার পরে I এর মান আমরা কিন্তু পেয়েছিলাম 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার I এর মান যদি পেয়ে থাকি তাহলে RP এর মান পাচ্ছি 2, তাহলে 9 × 2 আমরা এটাকে পাচ্ছি আমরা 18 ভোল্ট, তাহলে সরি 18 ওয়াট। তাহলে সিরিজে ছিল 4.5 ওয়াট এবং সমান্তরাল হলো 18 ওয়াট। তাহলে বৃদ্ধি কত পেয়েছে, আমরা যদি বৃদ্ধিটাকে বাদ দিই তাহলে 18 ওয়াট মাইনাস হচ্ছে 4.5 ওয়াট, এটাকে যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি 13.5 ওয়াট। অর্থাৎ এই বৃদ্ধি পেয়েছে কিন্তু ক্ষমতা 13.5 ওয়াট। সুতরাং সেক্ষেত্রে কিন্তু এটি হচ্ছে সঠিক উত্তর। তার মানে 3 হচ্ছে সঠিক উত্তর। তাহলে 1 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 25, এবং এটি হচ্ছে শেষ প্রশ্ন। 25 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে একটি ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের পেজ সংখ্যা যদি এরকম হয়, এটা ছিল আমাদের মুখ্য কুণ্ডলী প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী। একটি ট্রান্সফরমারের আমরা যদি সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা 10 গুণ বৃদ্ধি করি, এই সেকেন্ডারি যে কুণ্ডলী রয়েছে এই কুণ্ডলীটা এর পাক সংখ্যাকে যদি আমরা 10 গুণ যদি বৃদ্ধি করি, তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি ভোল্টেজ কত গুণ হবে, সেকেন্ডারি ভোল্টেজও 10 গুণ হবে। অর্থাৎ পাক সংখ্যা যত গুণ বৃদ্ধি করব ভোল্টেজও কিন্তু তত গুণ হবে, অর্থাৎ উত্তর হচ্ছে 10 গুণ। তার মানে সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা যত গুণ বৃদ্ধি করব ভোল্টেজও কিন্তু তত গুণ হবে, সমানুপাতিক সম্পর্ক। এই জন্য এটি ঘ নাম্বার যে অপশন ছিল যে 10 গুণ, 10 গুণই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, এটি সিলেট বোর্ড 2025 সালের এমসিকিউটি সমাধান করা হয়েছে। এই প্রশ্নপত্রটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড নিয়ে নিতে পারবে। এবং
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না।